শারমিন অরণির পাশে এসে বসলেন। অরণি মাকে দেখেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার ভালো লাগছে না কথা বলতে। নিজের আশেপাশে কাউকে সহ্য হচ্ছে না। তার ইচ্ছে করছে রাফাতের সাথে অফিসে গিয়ে বসে থাকতে। রাফাত কাজ করবে আর সে চুপচাপ পাশে বসে থাকবে। এতে কি রাফাতের খুব অসুবিধা হয়ে যাবে? অরণি নিজেই বুঝতে পারছে না কেন এত ছেলে মানুষই ইচ্ছে জাগছে তার মনে। এদিকে শারমিন ভাবছেন অন্য কথা। রাফাত বলেছিল অরণির সাথে ভালো ব্যবহার করতে। আজকে ছেলেটার চেহারা দেখে মনে হলো খুবই চিন্তিত সে। অরণি কি শ্বশুরবাড়িতে গিয়ে খুব ঝামেলা করেছে? খুব বেশি জ্বালাতন করছে সবাইকে? বাড়িতেও অরণি সবাইকে খুব জ্বালাতো, তাই শারমিন ভয় পান। যখন অরণির জন্য বিয়ের প্রস্তাবটা এসেছিল তখনও খুব ভয় পেয়েছিলেন তিনি। তার রকচটা মেয়েটা কি অত বড় পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে সবার সাথে? তবে রাফাতের আগ্রহ দেখে শারমিন রাজি হয়েছেন। ছেলেটা এমন পাগলামো করেছে যে বিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তবে অরণির খুব স্বাধীনচেতা মেয়ে। নিজের যা ইচ্ছে হবে তাই করবে, কারো অধীনে চলবে না সে। আজ পর্যন্ত অরণিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। বাবা তো 5 বছর আগেই মারা গেছেন। এরপর ভাইয়ের কাছে মানুষ হয়েছে অরণি। অনিকেত সবসময় অরণিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কারণ তার ছিল নিজের বোনের প্রতি অগাধ বিশ্বাস। তার বোন কখনোই স্বাধীনতার অপব্যবহার করবে না, সত্যিই অরণি কখনো করেনি। দেখতে এত সুন্দরী হওয়া সত্ত্বেও কখনো চরিত্রে দাগ লাগায়নি। ওর সমবয়সীরা সবাই প্রেম করত, অরণি কখনো প্রেম করেনি। সে খুবই রুচিশীল মেয়ে। তার রুচির সাথে মেলে এমন ছেলের সন্ধান পাওয়া দুষ্কর। রাফাতকে প্রথম দেখে শারমিন ভেবেছিলেন এবার বুঝি যোগ্য কাউকে পাওয়া গেল। কিন্তু অরণি বিয়েতে রাজি হলো না। অনিকেতকে সে এই কথা বলতেও পারেনি, কারণ অনিকেত অরণিকে স্বাধীনতা দিয়েছিল ভাইয়ের পছন্দ মতো বিয়ে করতে হবে এমন শর্ত রেখে। অরণির কাছে শর্ত পালন করা ছাড়া কোনো উপায় ছিল না। তবুও অরণি শারমিনকে অনুরোধ করেছিল যেন তিনি বিয়েটা ভেঙে দেন। শারমিন রাজি হননি, এক প্রকার জোর করেই বিয়েটা দিয়েছেন। রাফাতকে তিনি অসম্ভব পছন্দ করেছিলেন। আচ্ছা, সে অভিমান থেকেই কি এই মেয়েটা আজকে এসব করছে? অরণি ছোট থেকেই বড্ড অভিমানী, হতে পারে জোর করে বিয়ে দেওয়ায় তার অভিমান এখনও কাটেনি। শারমিন অরণির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখছি। এখনই কি আমার উপর অভিমান করে আছিস? জোর করে তোকে বিয়ে দিয়েছিলাম বলে? অরণি কথা বলল না, মায়ের দিকে ঘুরে তাকালো। মেয়েটি চোখের ভাষা আগে শারমিন তাকালেই বুঝে ফেলতেন, এখন বুঝতে পারছে না। কি আশ্চর্য! তিনি ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে তোর মা? এভাবে কেন যন্ত্রণা দিচ্ছিস ছেলেটাকে? সে তো তোকে নিয়ে কত টেনশন করে জানিস। আমার উপর যদি তোর রাগ থাকে তাহলে আমাকে বল, ওকে কেন জ্বালাচ্ছিস? রাফাতের কিন্তু কোনো দোষ নেই। বিয়েতে যে তুই রাজি ছিলি না বিয়েতে যে তুই রাজি ছিলি না এটা কিন্তু রাফাত জানতই না। আমি ওকে বলেছিলাম তুই রাজি আছিস, সেজন্যই ও এগিয়েছে, না হলে ও তোকে বিয়েই করতো না। অরণি কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ মাকে জড়িয়ে ধরল, মায়ের বুকে মাথা রাখল। শারমিন স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। একটু অন্যমনস্ক হয়ে বললেন, আমার উপর রাগ করে বিয়ের ওপর ভার্সিটি যাওয়া বন্ধ করে দিলি। লেখাপড়া কি একেবারে ছেড়ে দিয়েছিস? অরণি কিছু বলল না, কিন্তু এটা সত্যি যে বিয়ের পর সে একবারও ভার্সিটি যায়নি। রাফাত জোর করেও তাকে নিয়ে যেতে পারেনি। তখন অরণি সবার প্রতি ভীষণ রেগেছিল। সে ভেবেছিল রাফাতকে বিয়ে করে তার জীবনের শেষ হয়ে গেছে। কিন্তু এখন বুঝতে পারছে তার জীবন শেষ হয়নি, বরং নতুন রং পেয়েছে। সুরে রূপে শুভসে ভরে উঠেছে। এই জন্যই তো অরণি একরাশ কৃতজ্ঞতা নিয়ে মাকে জড়িয়ে ধরেছে। কিছু মায়েরা বুঝি সত্যিই সন্তানদের ভালো বুঝতে পারেন। শারমিন তেমনই একজন মা। নিজের মেয়ের জন্য যোগ্য পাত্র বিচারে তিনি ত্রুটি রাখেননি। অরণি চোখে যে জিনিস চিনতে পারেনি, মায়ের চোখ সে জিনিস চিনতে পেরেছে। ইস, মা যদি অরণিকে চালাকি করে বিয়েটা না দিতেন তাহলে কি হতো? রাফাতের মতো চমৎকার মানুষটি কি অরণি হারিয়ে ফেলতো। এ কথা ভেবেই মনে মনে আঁতকে উঠল সে। ভাগ্যিস বিয়েটা হয়েছিল, ভাগ্যিস। অরণি খুশি হয়ে মায়ের গালে চুমু দিল, তারপর মিষ্টি করে হাসলো। শারমিন অবাক হয়ে বললেন, ও মা, এই মেয়ের হাব ভাব বোঝা তো বড় মুশকিল। একটু আগেই না মন খারাপ ছিল। অরণি মাথা নিচু করে হেসে বলল, এখন আর মন খারাপ নেই। পাগলি একটা, তোর কথা ইদানিং অথই খুব বলছিল। ভালোই হয়েছে তুই এসে পড়েছিস।
আমরা সবাই মিলে অনেক মজা করব। আজ বিকালে ফুচকা খেতে যাব। অথই কোথায় মা? ঘুম থেকে উঠেছে? উঠেছে মনে হয়, দাঁড়া ডাকি। অথই। কয়েকবার ডাকার পর অথই এলো। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। মেয়েকে দেখে মন খারাপ হয়ে গেল শারমিনের। তবুও অরণির সামনে হেসে বললেন, আজকেও সারাত ঘুমায়নি, এই জন্যই এই অবস্থা। অরণি অবাক হয়ে বলল, কেন ঘুমাবে না? কি হয়েছে ওর? এই অথই, এদিকে আয়। অথই মন খারাপ করে হেঁটে এলো। এতদিন পর বোনকে পেয়েও তার মুখে হাসি নেই। অরণিও কিছুটা অবাক। ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোর? শারমিনের হাসি মুখ একটু গম্ভীর হলো। তিনি জানেন কারণটা। অথই রেগে আছে শারমিনের সাথে। গত রাতে রাগ করে ভাতও খায়নি সে। তার 2000 টাকা লাগবে। কি একটা ফ্রেন্ড গ্রুপ তৈরি হয়েছে স্কুলে। প্রত্যেক সপ্তাহে নাকি গ্রুপের একজন সদস্য ঠিক করা হবে যে অন্য সব সদস্যকে ট্রিট দিবে। সোমবার অথয়ের পালা। গ্রুপের 6 জন ফ্রেন্ড খাওয়াতে 2000 টাকা লাগবে। অথই যখন টাকাটা চেয়েছে তখন শারমিন বলেছেন, সোমবার তোর স্কুলে যেতে হবে না, ফ্রেন্ডদের বলে দিস পেটে ব্যথা ছিল। তারপর থেকেই অথই রেগে আছে। মেয়েটা ইদানিং খুব জেদ করছে। কিছুদিন আগেও বই কেনার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। তারপর আবার অনলাইনে কি একটা জিনিস দেখে কেনার জন্য বায়না ধরলো। সেজন্য তাকে 1000 টাকা দেওয়া হলো। এখন তার আবার টাকা চাই। এত বায়না করলে কি চলে? মেয়েটা বুঝে না তার বাবা নেই, ভাইয়ের সংসারেই বড় হচ্ছে। ভাইয়েরও আলাদা পরিবার আছে, বউ বাচ্চা আছে। অনিকেতের আয় খুব বেশি না। সংসারের জন্য ছেলেটা সারাদিন খাটে। তার কাছে কি হুটহাট টাকা চাওয়া যায়? তার বেতনে প্রায় সব টাকা হিসাবের। তাই মেয়ের আবদার মেটাতে শারমিন নিজে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেন। তিনি এখন তার হাতেও টাকা নেই। তবে সব অথইয়ের পেছনেই খরচ হয়েছে। মেয়েটা তাও বুঝতে চায় না। অরণি এখন অথয়ের সাথে শ্বশুরবাড়িতে গল্প শুরু করেছে। ফোন বের করে সবার ছবি দেখাচ্ছে। অথয় খুব আগ্রহ নিয়ে দেখছে। তার মুখে হাসি ফুটেছে। শারমিন দীর্ঘশ্বাস ছাড়লেন। বোনকে পেয়ে যদি একটু মেয়ের মাথা থেকে টাকার ভূতটা নামে। শারমিন রুম থেকে চলে যাওয়ার সাথে সাথে অথই বলল, আপু, একটা কথা বলবো? অথয়ের একটু অস্বস্তি লাগছিল, তবুও বলে ফেলল, তোমার কাছে কি টাকা আছে? আমার না 2000 টাকা লাগবে। অরণি চোখ বড় করে বলল, তুই এতটুকু একটা মেয়ে 2000 টাকা দিয়ে কি করবি? অথই আসল কথা বলল না। মাকে যেটা বলেছে সেটা যদি আপুকেও বলে তাহলে আপুও মায়ের মতো বলবে। তাই অথই অন্য কিছু বলল। আমার অনলাইনে একটা জিনিস খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই, কিন্তু মাকে বললে তো মা বকবে, তাই তোমাকে বলছি। অরণি মন খারাপ করে বলল, কিন্তু আমি তো সাথে কোনো টাকা আনিনি। সকাল সকাল তাড়াহুড়ো করে চলে এসেছি। পরার মতো কয়েকটা জামা ছাড়া কিছুই নেওয়াই হয়নি। আচ্ছা, তুই কি জিনিস কিনতে চাইছিস আমাকে বল তো, আমি অর্ডার করে দেবো তোর জন্য। থাক, লাগবে না। রাতে রাফাত বাড়ি ফিরে এলেই অরণি তাকে দেখে দরজা আটকে দিল। সকালে তাকে ফেলে অফিসে চলে যাওয়ার শাস্তি। শারমিন বিরক্ত হয়ে বললেন, মেয়েটা যে কেন হঠাৎ এমন পাগলামি শুরু করেছে আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি ওর এসব নিয়ে চিন্তা করো না, ফ্রেশ হয়ে আসো, তারপর ডিনার করো। ওই একটু পর এমনি দরজা খুলবে। রাফাত জানালো সে একদম গোসল করতে চায়। অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসেছে, এখন ক্লান্ত লাগছে। গোসল না করলে ক্লান্তি কাটবে না। শারমিন রাফাতকে একটা নতুন টাওয়াল বের করে দিলেন, কিন্তু রাফাতের ট্রাউজার টি শার্ট সব অরণির ব্যাগে। রাফাত সেগুলো চেয়ে দরজা ধাক্কালো। অরণি একটু পর দরজা খুলল, কিন্তু রাফাতের জিনিসগুলো বাইরে ছুঁড়ে ফেলেই ধাম করে আবার দরজা লাগিয়ে দিল। শারমিন ধমক দিতে গেলে রাফাত বলল, থাক আন্টি, কিছু বলবেন না। রাফাত মেঝে থেকে কাপড়গুলো তুলে নেওয়ার সময় শারমিনের খুব খারাপ লাগলো। স্তম্ভিত কণ্ঠে বললেন, অরণ্য কি বাড়িতে তোমার সাথে এমন করে? রাফাত উত্তর না দিয়ে হাসলো। শারমিনের খুব রাগ হচ্ছে। মেয়েটাকে শাসন করতে হবে। দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছে। শ্বশুরবাড়িতে গেলে মেয়েরা নাকি ভালো হয়ে যায়, কিন্তু অরণির ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘটনা উল্টো। এই মেয়ে আরও বেয়াড়া হয়ে যাচ্ছে। রাফাত ওয়াশরুমে চলে গেল গোসলের জন্য। শারমিন টেবিলে খাবার সাজালেন। আয়োজন অনেক বেশি, তবুও শারমিনের মনে হচ্ছে খুব সামান্য। বাসমতি চাল দিয়ে ভাত হয়েছে। পোলাও করার ইচ্ছে ছিল, কিন্তু রাতের বেলা জার্নি করে এসে রিচ ফুড যদি রাফাত খেতে না চায়, তাই রিস্ক নিলেন না। এরপর হয়েছে গরুর কালা ভুনা, মুরগির একটা